2027 থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা। আগে শিক্ষানীতি চূড়ান্ত না করলে ব্যর্থতার শঙ্কা। গাজীপুরে কর্তৃপক্ষের নাকের ডগায় কাটা হচ্ছে শাল গাছ। 2 দশকে অসাধু চক্রের হাতে 14% বন উজাড়। প্রকৃতিতে শীতের নিমন্ত্রণ, শিশির ভেজা ঘাসে নতুন রূপে হেমন্তর সকাল, মাঠে মাঠে পাকা ধানের সোনালি রং। এবং চীন ছাড়াও মিয়ানমারে জান্তার পতন চায় না রাশিয়া। সরকারের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর পক্ষে বেইজিং মস্কো। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রওশন, আমি সানিম রিধা। 2027 সাল থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার, কিন্তু শিক্ষা কমিশন গঠন ও শিক্ষানীতি চূড়ান্ত না করে নতুন কারিকুলামের দিকে গেলেও সেটাও ব্যর্থ হবার শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। এদিকে কারিকুলাম বাস্তবায়নের আগে পাইলটিং প্রক্রিয়ায় যাবে কি না সেটা নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় এনসিটিবি। ফরহাদ বিন নূরের প্রতিবেদনের বিস্তারিত। কারিকুলামকে বলা হয় শিক্ষার সংবিধান। সংবিধান দিয়ে যেমন রাষ্ট্র পরিচালিত হয়, তেমনি কারিকুলামকে ঘিরে দেশের পুরো শিক্ষা ব্যবস্থা। আগামী প্রজন্ম কিভাবে গড়ে উঠবে তার পুরো রূপরেখা থাকে সেখানে। বাংলাদেশ জন্মের পর থেকে এখন পর্যন্ত কারিকুলাম পরিবর্তন হয়েছে বহুবার। যখন যে সরকার ক্ষমতায় এসেছে সে সরকারই তার দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে শিক্ষা ব্যবস্থাকে। বহুমুখী শিক্ষায় কাঙ্ক্ষিত দক্ষ জনগোষ্ঠীও তৈরিতে রয়ে গেছে দুর্বলতা। সবশেষ পতিত আওয়ামী লীগ সরকার প্রণীত শিক্ষাক্রমে যা স্পষ্ট হয়ে ওঠে, সক্ষমতা ছাড়াই তড়িঘড়ি করে সম্পূর্ণ নতুন কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়। দিন শেষে লেজে গোবরে অবস্থায় ব্যর্থ হয় সেই অপরিকল্পিত কারিকুলাম। এই কারিকুলামটা ক্যারি করবে কে? শিক্ষক। ওইরকম শিক্ষক, ওইরকম ইনফ্রাস্ট্রাকচার ছিল না বলেই কিন্তু এই কারিকুলামটা ফেল করেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সেই কারিকুলাম বাতিল করে ফিরে যায় 2012 সালের পাঠ্যক্রমে। এই অবস্থায় 2027 সাল থেকে শ্রেণীকক্ষে আবার নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, চীন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও কেনিয়ার কারিকুলাম পর্যালোচনা করছে এনসিটিবি। কিন্তু সেই নতুন কারিকুলাম প্রণয়নের কাজ এখন কতদূর? কারিকুলাম ডেভেলপমেন্টের অনেকগুলো স্টেজ আছে। চাহিদা নিরূপণ বা আমার পরিস্থিতি পর্যালোচনা যে জায়গাটা আছে, এই জায়গাটার কাজ চলছে। সবারই মতামত এখানে গ্রহণ করা দরকার। সেই গ্রহণ করার লক্ষ্যে আমাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজগুলি চলছে। কিন্তু কোন ভিত্তিতে তৈরি হচ্ছে আবারও নতুন কারিকুলাম? শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা কমিশন গঠন এবং শিক্ষানীতি ঠিক না করেই কারিকুলাম করলে তা আবারও মুখ থুবড়ে পড়বে। প্রাথমিক শিক্ষা কোন পর্যন্ত থাকবে, কি শেখানো হবে না হবে, পুরো দিক নির্দেশনা থাকবে হলো শিক্ষা নীতিতে। এই জিনিসগুলো করার জন্য সবার আগে দরকার হলো একটা এডুকেশন কমিশন। আমি 5টা দেখে একটা কারিকুলাম বানাই ফেললাম, এতে হবে না। ইনসাইটটা লাগে, ইনডেপথটা লাগে। নির্বাচিত সরকারের অধীনে কারিকুলাম তৈরির পরামর্শ আরেক শিক্ষাবিদের। তড়িঘড়ি নয়, সক্ষমতা বাড়িয়ে 2028-এ নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা যেতে পারে। একমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দিতেও আহ্বান তার। যেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা ব্যবস্থা একটি আমব্রেলার নিচে আসবে এবং বেসিক কতগুলো সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো সবাই পড়বে। দেখুন, কওমি মাদ্রাসা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই। কওমি মাদ্রাসা থাকবে, এটা ছিল, ধর্ম ওখানে পড়ানো হবে, কিন্তু এর অর্থ এই না যে আমাদের ন্যাশনাল কারিকুলামে একটা বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো ওখানে পড়ানো হবে না।
দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় এমন পরিবর্তন প্রয়োজন যা হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী, একই সাথে বাংলাদেশের বাস্তবতাই বাস্তবায়নযোগ্য। সেই সাথে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো, উপকরণ সহ নানান সংকট রয়েছে, সেখানেও সক্ষমতা বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। গাজীপুরের শ্রীপুর, জয়দেবপুর এবং কালিয়াকৈরে বন বিভাগের নাকের ডগায় অবৈধভাবে কাটা হচ্ছে শালগাছ। ঝুঁকিতে পড়েছে বিস্তৃত বনভূমিও। পরিসংখ্যান বলছে গত 2 দশকে অসাধু চক্রের দৌরাত্ম্যে উজাড় হয়েছে 11 থেকে 14% বন। যদিও বন বিভাগ বলছে এই বিষয়ে কঠোর অবস্থানে তারা। জামাল খানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। ফরেস্ট অফিসার থাকে, তারা তো সবসময় আর দেখশন সম্ভব হয় না, ওই ফাঁকে কেটে ফেলে কাটে ফেলা। 50 টাকা আসলে কেটে লাইছি বাড়ি ঘর হয়ে গেছে। এইভাবে মনে করেন যে বন কমে গেছে। রাজধানীর নিকটবর্তী গাজীপুর জেলা জুড়ে রয়েছে অনেকগুলো ভারী ও মাঝারি শিল্প। এর মাঝেও সবুজের দেখা মেলে কোথাও কোথাও। দেশের 64টি জেলার মধ্যে 33টিতে রয়েছে বনভূমি, যার মোট আয়তন প্রায় 63,64,000 একর। এর মধ্যে অন্যতম জেলা গাজীপুরের শ্রীপুর রেঞ্জের অধীনে সদর, শিমলাপাড়া, কাউরাইদ, রাথুরা সহ 7টি বিটে বনভূমির পরিমাণ 24,271 একর। অভিযোগ রয়েছে একটি শক্তিশালী চক্র বন বিভাগের গাছ কাটছে নিয়মিত, সাবার করছে একরের পর একর এলাকা। সত্যতা অনুসন্ধানে গেলে দেখা যায় বনের ভিতরটা ফোকলা হয়ে আছে, অথচ বাহির থেকে তা বোঝার উপায় নেই। অনেক সময় চুরি টুরি করে কেটে নেতা হতে আছে, প্রতাপশালী লোক আছে, যার যেটা দরকার লাগে কাটে নেয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে করাতকল লাইসেন্স বিধিমালা 2012-তে বলা হয়েছে বনভূমির সীমানার 5 কিলোমিটারের দূরত্বে ও সিটি কর্পোরেশন, পৌরসভার 2 কিলোমিটার আওতাভুক্ত এলাকায় করাতকল স্থাপন করা যাবে না। কিন্তু প্রভাবশালীরা বনের পাশেই দেদারসে গড়ে তুলেছে অবৈধ করাতকল। অভিযোগ রয়েছে এখানেই গাছ চিরাই করা হয়। স্থানীয়রা বলছেন এভাবেই দিনের পর দিন উজাড় হচ্ছে বনভূমি। বনের ভিতরে নিষিদ্ধ, যেহেতু ওই হিসাবে এখানে থাকাটা ঠিক না। অনেক অসাধু ব্যবসায়ী আছে, এরা শাল গাছ কাটে। এই নিয়ে শ্রীপুর রেঞ্জের সহকারী বন সংরক্ষক কোনো মন্তব্য করতে রাজি হননি। রাত 3টা-2টার সময় কাটে, নিষেধ করা আছে। আমাদের এসএফ স্যার, আমাদের যে ঢাকা ডিভিশনে এসএফ হচ্ছে, এসএফ স্যার উনি হচ্ছে আমাদের ঘোষণাগুলো সংগ্রহ করতে হবে। সংরক্ষিত বনভূমির এই শালগাছ বিক্রি হয় রাজধানীর বিভিন্ন স্থানে। তারই খোঁজ নিতে আমাদের গন্তব্য এবার শনিরাখায়। সারি সারি সাজানো এই গাছগুলো এসেছে গাজীপুরের বিভিন্ন বনভূমি থেকে। আমরা তো রানি নাই, যে হারা দিয়া যায় না। বড় বড় কোম্পানি যারা শত শত বিঘা একসাথে দখল করে ফরেস্টের মাধ্যমে, যেভাবে এটা আমরা জানি না, ওই বলে ব্যাপার। আর আমাদের ওরা ওদের এই 10 বিঘা 5 বিঘা 1-2 বিঘা ওরা ওইভাবে পারমিট করে ওইভাবে কেটে যায়। এনকা কাম ধরো 4 লাখ টাকার মতন গাছ আছে। পলিটিক্স এখানে কাজ করে, তারা কিন্তু নির্বিচারে গাছ কাটার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক বলেন, এতে তাপ প্রবাহ বৃদ্ধি পাবে, বায়ুমণ্ডলে অক্সিজেন স্তর নেমে যাবে। যে লোকাল ক্লাইমেটটা কিন্তু তখন বিরূপ প্রতিক্রিয়া তখন দেখা দিবে সেখানে। পাশাপাশি সেটা তো যেটা বললাম যে এখানে বৃষ্টি কম হবে, সেখানে খরা দেখা দিবে। পিওর যে কার্বন ডাইঅক্সাইড মানে সে যখন ট্র্যাপ করে নেয়, বিনিময়ে কিন্তু সে পিওর অক্সিজেন আপনাকে দিচ্ছে, সেই অক্সিজেনটা কিন্তু মানুষ ভালোভাবে পাবে না। আর প্রধান বন সংরক্ষক জানান, বনভূমি কমে যাওয়ার প্রেক্ষাপটে সরকার পুনর্বনায়ন প্রকল্প হাতে নিয়েছে। গাজীপুরে আমি তো বলবো যে সাম্প্রতিক 1 বছরের মধ্যে আমরা বেশ অনেক বনভূমি আমরা এটা বিভিন্ন স্থানীয় প্রশাসন, পুলিশ, যৌথ বাহিনীর সহায়তায় আমরা কিন্তু বেশ একটা বড় অ্যামাউন্টের বনভূমি গাজীপুর থেকে আমরা পুনরুদ্ধার করে সেখানে আবার আমরা পুনর্বনায়ন করেছি। বনভূমি রক্ষায় বন সংলগ্ন এলাকায় যারা বসবাস করেন তাদের দায়িত্ব সবচেয়ে বেশি বলেও উল্লেখ করেন তিনি। অধিদপ্তর হিসেবে দায়িত্ব আছে। ঠিক জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। সংলগ্ন পূর্ণাঙ্গ নন ক্যাডার তালিকা প্রকাশ ও শূন্য পদে দ্রুত সুপারিশের দাবিতে রাজধানীর বাংলা মোটরে সড়ক অবরোধ করেছেন 43তম বিসিএস নন ক্যাডার চাকুরি প্রত্যাশীরা। বৃহস্পতিবার রাত 11টার দিকে তারা এ কর্মসূচি
পালন করেন। আন্দোলনকারীরা বলেন, বিসিএস নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা 2025 অনুমোদনে দেরি করা হচ্ছে। এছাড়াও পদপ্রত্যাশী প্রার্থীদের সুপারিশ বঞ্চিত করার অভিযোগ করেন তারা। এর আগে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কার্যালয়ের সামনে একই দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন 43তম বিসিএস নন ক্যাডার চাকরি প্রত্যাশীরা। প্রচলিত আইন অনুসারে আমাদেরকে অন্যান্য বিসিএসকে যেভাবে নন ক্যাডারদের আগে লিস্ট দেওয়া হয়েছে এবং তারপরে তাদেরকে সার্কুলার দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে, আমাদেরকেও সেভাবে দিতে হবে। আশ্বাস দিচ্ছে কিন্তু তারা কোনো কাজ করছে না। আমরা বেকার ছাত্র সমাজ ভার্সিটিতে পড়ে 1500 মার্ক পরীক্ষা দিয়ে চাকরি করতে চাই, অথচ মেধাবীদের দাম দেয় না ইউপিএসসি। ভোরের কুয়াশা আর শিশির ভেজা ঘাসে নতুন রূপে হাজির হেমন্তের সকাল। মাঠে মাঠে পাকা ধানের সোনালি রং, সব মিলিয়ে প্রকৃতিতে যেন শীতের নিমন্ত্রণ। ঋতুরানী হেমন্তকে হাতছানি দেয় গ্রামীণ অর্থনীতিও। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। শিশির ভেজা স্নিগ্ধ সকাল, হালকা কুয়াশার আস্তরণে সকালের সূর্য নতুন বউয়ের মতো ঘোমটা খুলে হেসে ওঠে পূর্ব দিগন্তে। গগনে ছড়িয়ে দেয় রক্তিম আভা, সেই আলোর বিচ্ছরণে ঝিলিক দিয়ে ওঠে ধান শীষে দোল খাওয়া পতন পবন শিশুর বিন্দু। অপরূপ দৃশ্য মোহনীয় হয়ে ওঠে গ্রামীণ জনপদ, মুখরিত হয় পাখির কিচিরমিচির শব্দে। মেঠো পথ ধরে সোনালী রৌদ্র গায়ে মাখে গ্রামের মানুষ, প্রকৃতির পত্র পল্লবে গুঞ্জরিত হয় শীতের নিমন্ত্রণ। শীতের আগমন অতি সন্নিকটে, যেহেতু হেমন্ত আগমন হচ্ছে সেহেতু শীত আসতে বেশি দেরি নেই। শীত মানেই আনন্দ, শীত মানে কিন্তু অনেক কিছু। শীতের পিঠা এবং বাঙালির ঘরে ঘরে আনন্দ। ধান উঠবে সামনে, বাংলার ঘরে ঘরে আমরা সবাই মিলে আনন্দ করব। সামনে ধান পাকতেছে, মাঠে ধান কাটবো, ধান দিয়ে আঠা পিঠা বানাবো, জামাই ডাকবো, মেয়ে নিয়ে জামাই নিয়ে আনন্দ করে খাবো, এটা আমাদের উল্লাস আনন্দ। এসো একটিবার আমার গাঁয়ের পথে, তোমায় নিয়ে ঘুরবো বেড়াবো মনের আনন্দ রথে। হেমন্তের দুপুর, সোনালি ধানের সুখ, এসো বন্ধু আমার গায়ে। পিঠাপুলির উৎসবে সামিল হবে বন্ধু, কুয়াশা মাখবো দুপায়ে। আমার গায়ের পথ হেমন্ত সুখের সরোবর, এসো বন্ধু একটিবার। সোদা মাটি আর নবান্নের গানে মেতে উঠি আবার। হেমন্তকে বলা হয় ঋতুর রানী। খাল বিলে মনের আনন্দে নাচানাচি করে কাঠবিড়ালিও, বিল ঝিলে ফোটে শাপলা শালুক, আপন মনে উড়ে ছুটে বেড়ায় বক পাখির দল। ষড়ঋতুর এই পরিবর্তন বাঙালির জীবনযাপনে তৈরি করে আলাদা ব্যঞ্জনা। সাত সকালে লাঙ্গল কাঁধে ক্ষেত খামারে ছোটে কৃষক, গড়ে ওঠে গ্রামীণ অর্থনীতির ভিন্ন ভিত। হেমন্তে সোনারঙা ধান, অঘ্রাণের শান্ত নদী, রাতে লক্ষ্মী পেঁচার ডাক। সবচেয়ে বড় কথা, এই হেমন্তে ছাতিম ফুলের ঘ্রাণ আমাদের পাগল করে তোলে। দুবলা ঘাস, ধানের পাতা, বিভিন্ন আগাছায় যে শিশিরের অনুভব এবং হাঁটতে গেলে শরীরে মৃদু ঠান্ডা বাতাস অনুভব করা যাচ্ছে। উত্তরের কৃষি নির্ভর মানুষ, শীতের আগমনী বার্তায় খোলে আয়ের নতুন পথ। মেটো পথে বেড়ে ওঠা খেজুর বৃক্ষে চলে রস উৎপাদনের প্রস্তুতি। চোখে চোখে ভাসে সমৃদ্ধির সোনালী স্বপ্ন। মাহবুব হোসেন, এখন নাটোর। শরতের আকাশ স্থির হতে পঞ্চগড়ে দেখা মিলছে ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত মায়াবী কাঞ্চনজঙ্ঘা। মেঘমুক্ত খোলা আকাশের উত্তরে তাকালেই ধরা দেয় এই পর্বতশৃঙ্গ, যে কারণে প্রতি বছর অক্টোবর মাস শুরু হলেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান দর্শনার্থীরা। বিস্তারিত লুৎফর রহমানের প্রতিবেদনে। হিমালয় পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আকাশ মেঘমুক্ত থাকলে দূরপাহাড়ের এই সৌন্দর্য দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকেও দেখা যায় অক্টোবর থেকে ডিসেম্বরে, যার মোহনীয় সৌন্দর্য উপভোগে প্রতি বছর এই সময়ে পঞ্চগড়ে ছুটে আসেন দর্শনার্থীরা। শরতের মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য দর্শনার্থীদের চোখে যেমন স্বস্তি এনে দেয়, তেমনি হৃদয়ে আনে প্রশান্তিও। আমি প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পর এটা দেখার জন্য আসি।
তো একদিনও দেখতে পাইনি, আলহামদুলিল্লাহ আজকে দেখে খুবই ভালো লাগতেছে। না, দার্জিলিং থেকে একবার দেখছিলাম, মানে অনেক মেঘ ছিল, অল্প দেখা গেছে। নেক্সট টাইম যখন গেলাম তখনও দেখতে পারিনি, সিকিম থেকেও দেখতে পারিনি। তো আজকে নিজের দেশ থেকে দেখতে পারতেছি, এটা ভালো লাগতেছে। এটা আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে খুবই কাছে, এবং আপনার বরফগুলি সূর্যের আলো পড়ার পরে আপনার লাল হচ্ছে, সাদা হচ্ছে, হ্যাঁ গোল্ডেন কালার হচ্ছে, বিভিন্ন কালার দিচ্ছে। ট্রেন থেকেই ঠাকুরগাঁ পার হওয়ার পর থেকে এটা অনেক সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাইছি। যখন সূর্যটা উঠেনি তার আগেই অনেক সুন্দর ভিউ দেখা গেছে, লাল ছিল অনেকটা। সূর্যের আলো পড়ার সাথে সাথে এই পর্বতশৃঙ্গের বরফখণ্ড রং বদলায়, কখনো পোড়ামাটির বর্ণ, কখনো শ্বেতশুভ্র, যা দেখতে পর্যটক ও পাহাড়প্রেমীরা ছুটে আসেন পঞ্চগড়ে। আমাদের দেশে আবহাওয়া ওই দেশের নেপাল বা ইন্ডিয়ার আবহাওয়া মিলিয়ে তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা আসে। আমাদের আবহাওয়া ভালো, ওদের দেশের আবহাওয়া ভালো, যার কারণে আমরা আল্লাহর রহমতে আজকে দেখতে পারছি। যে এত সুন্দর একটা দৃশ্য, মানে আসলে না দেখলে, সচক্ষে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর একটা পাহাড় পর্বত শৃঙ্খলা যে আমরা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি। আনন্দে আত্মহারা আমরা, খুবই ভালো লাগছে, মানে ওভারঅল খুবই সুন্দর ছিল। রোদ যে সাইডে পড়তেছে সেই সাইডটা জল করতেছে, তো এটা দেখে আসলে খুবই আনন্দিত আমরা। তো আমার ওই একটা অনুভূতি যে সুন্দরবনে সবাই নাকি বাঘ দেখতে পান, সৌভাগ্য লাগে। তো কাঞ্চনজঙ্ঘা দেখার ব্যাপারটাও তাই আর কি। কাঞ্চনজঙ্ঘার দর্শন ঘিরে জমে ওঠে স্থানীয় পর্যটন শিল্প, যা এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। টুরিস্টদের জন্য আমরা ইতিমধ্যে একটি মোবাইল অ্যাপস আমরা তৈরি করেছি, যে অ্যাপসটিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে টুরিস্টরা পঞ্চগড় জেলায় কোথায় যাবেন, কোথায় থাকবেন, কীভাবে আসবেন, এই সমস্ত তথ্য নিয়ে আমাদের এই পঞ্চগড় ট্যুর অ্যাপস তৈরি করা হয়েছে। জেলার সমতলের চা বাগান, বাংলামাথা 0 পয়েন্ট, মহারাজার দিঘি, ভিতরগড় দুর্গনগরী, মির্জাপুর শাহী মসজিদ ও বোধেশ্বরী পীঠ মন্দির সহ দর্শনীয় স্থানগুলো প্রকৃতিপ্রেমীদের কাছে টানে। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। সপ্তাহের ব্যবধানে মৌলভীবাজারে কমেছে সব ধরনের সবজির দাম। ফুলকপি, বাঁধাকপি, বরবটি, টমেটো সহ সকল সবজিতেই দাম কমেছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে মৌলভীবাজারের সবজির আড়ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, বাজারে শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন, আর এই যে আড়তগুলোতে 15 থেকে 20 টাকা পর্যন্ত দাম কমেছে, খুচরা পর্যায়ের প্রভাব কেমন দেখছেন? রওশন, আসলে মৌলভীবাজারে যদি এই মুহূর্তে সবজি বাজারের কথা বলি তাহলে প্রত্যেকটি সবজিতেই কিন্তু 15 থেকে 20 টাকা, কোন কোন সবজিতে 25 থেকে 30 টাকা পর্যন্ত কমতে শুরু করেছে, যা গত সপ্তাহে ছিল। এখানে প্রায় যে সবজিটা বিক্রি হয়েছে 20 থেকে 25 টাকা বা 40 থেকে 50 টাকা, সেটা এখন নেমে গিয়ে 15 থেকে 20 টাকা, বা যেটা 50 টাকা বিক্রি হতো সেটা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। নতুন সবজি এসেছে ফুলকপি, বাঁধাকপি, বরবটি, নতুন টমেটো, দেশীয় টমেটো বাজারে উঠতে শুরু করেছে। এগুলোর দাম আগে যেখানে 120 টাকা বা 180 টাকা শিম বিক্রি হতো, সেটা এখন কমে গিয়ে 80 বা 90 টাকায় বিক্রি হচ্ছে। এতে করে বাজারে কিছুটা প্রভাব পড়েছে, কিন্তু খুচরা বাজারে এর প্রভাব দেখা যাচ্ছে না। যেখানে মূলা এখন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা বা 25 টাকায়, কিন্তু খুচরা বাজারে ঠিকই 50 বা 60 টাকাতে বিক্রি হচ্ছে। ভোক্তা অধিকার বা প্রশাসন অভিযান করছে, কিন্তু সেটা হচ্ছে খুচরা পর্যায়ে, পাইকারি পর্যায়ে। আমি অনেকের সাথে, ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে পাইকারি পর্যায়ে অভিযান করে অনেক সময় তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কারণ তৃণমূল পর্যায়ে কৃষকদের কাছ থেকে যখন তারা সবজি কিনে ছোট ছোট ব্যবসায়ীরা আড়তে নিয়ে আসেন, তখন তাদের কাছে বিক্রির টুকা থাকে না। তারা বলছেন যে এই টুকা না থাকার কারণে অনেক সময় তাদেরকে 3 থেকে 5,000 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, জরিমানা গুনতে হচ্ছে। অপরদিকে খুচরা বাজারে কিন্তু তেমন তদারকি না থাকার কারণে সেখানে প্রভাব পড়েনি। সাধারণ ক্রেতারা যারা বলছেন যে বাজারের প্রভাব পড়ছে না। অপরদিকে আমি যারা প্রান্তিক পর্যায়ের কৃষক তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বাজারে পর্যাপ্ত পরিমাণে সার বা কীটনাশক পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও কিন্তু অধিক দামে তারা সেখানে কিনতে হচ্ছে। যেখানে তারা 1 বস্তা বা 2 বস্তা সার প্রয়োজন হচ্ছে, সেখানে তারা 10 থেকে 15 কেজি সার কিনতে হচ্ছেন। বা কীটনাশকের দাম গায়ে লেখা রয়েছে, যেখানে 50 থেকে 80 টাকা, সেটা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। অনেকেই কিন্তু গায়ে লেখা দাম দেখে হিমশিম খাচ্ছেন এবং তারা সেটা কিনতে পারছেন না। যদিও বাজারে তারা বলছেন যে বিভিন্ন ক্ষেত্রে কীটনাশক সয়লাভ রয়েছে, যেগুলা মানহীন, এবং তারা সেগুলা কিনে নিয়ে তারা যখন তাদের খেতে
তারা সেগুলো দিচ্ছেন, সেখান থেকে তারা বেনিফিট পাচ্ছেন না। তারা অনেক সময় 1 মাস বা 2 মাস সবজি কেটে পিছিয়ে যাচ্ছেন। এছাড়াও বিভিন্নভাবে ব্যবসায়ীরা বলছেন যে যদি খুচরা বাজারে সেগুলো অভিযান করা যায় ঠিকমতো, তাহলে হয়তো বাজার নিয়ন্ত্রণে চলে আসবে, এবং পাইকারি বাজারে যদি অভিযান অব্যাহত থাকে তাহলে তারা ক্ষতির সম্মুখীন হবেন। এছাড়াও সার্বিকভাবে যদি বলি, মৌলভীবাজারে এই মুহূর্তে সবজির দাম কমতে শুরু করেছে এবং সরবরাহ বেড়েছে, এবং যানবাহনের যানজট না থাকার কারণে এর প্রভাব বাজারে বিস্তার করতে শুরু করেছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সবজি বাজার নিয়ে সবশেষ। রওশন। মৌলভীবাজারের সবজির বাজার পরিস্থিতি ছুটি দিনে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ। মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞায় সরকারি সহায়তার চাল পায়নি বরগুনার নিবন্ধিত প্রায় 11,000 জেলে পরিবার। জেলে কার্ড থাকার পরেও সহায়তার তালিকাভুক্ত না হয় হতাশ তারা। এদিকে জেলে তালিকায় অনিয়ম আর স্বজনপ্রীতির মাধ্যমে অন্য পেশার মানুষদের অন্তর্ভুক্তির অভিযোগও তুলছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন সুজনা কোন। সরকারের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন নদ নদীতে যখন মাছ শিকারে ব্যস্ত অসাধু জেলেরা, তখন ভিন্ন চিত্র বরগুনায়। জেলার লক্ষাধিক জেলে নিষেধাজ্ঞা মেনে নামেনি জলে। শুরু থেকেই জাল দড়ি গুছিয়ে মনোযোগ দেন 22 দিন পর নদীতে নামার প্রস্তুতিতে। নিষেধাজ্ঞার 22 দিনে জেলেদের 25 কেজি করে সহায়তার চাল দেওয়ার কথা থাকলেও এখনো পায়নি জেলার নিবন্ধিত অন্তত 10,000 পরিবার। মানুষ এমন আছে কান্দেও ঘরে চাউল নেই, কিন্তু হ্যাগও দেয় না। দেয় ওই যারা একটু ধন সম্পদশালী, সামনে কথা বলতে পারে, হ্যাগও দেয়। কত কেড়ে দিয়েছে, 5 বারও দিয়েছে, 7 বারও পাইছি, কিন্তু আমরা পাইনি। আমরা হইলে 12 মাস জাল পাই, কিন্তু আমাকে চাউল ঠিক মতন দেয় না। জেলে আছে আমাদের ওয়ার্ডে প্রায় 300-র মতো, চাল পাইছে 130 জনে। নিবন্ধিত হতে পারেনি এমন জেলের সংখ্যা জেলায় অন্তত 1.5 লক্ষ। অথচ অভিযোগ উঠেছে ইউপি সদস্যদের স্বজনপ্রীতির কারণে নিবন্ধিত জেলেদের ভাগের চালই চলে গেছে ভিন্ন পেশার মানুষের হাতে। এতে ক্ষুব্ধ জেলেরা। কিছু ভোট ক্যারি করার দরকার। হ্যাঁ, আইডিয়া দেখে মানে কে আমার ভোট দেবে, কেটা দেবে না, হ্যাঁ আবার সেইভাবে মালটা বিতরণ করে। একজনের ফ্যামিলি তো এই 25 কেজি চাউলে চলে না, আর 4-5 জন আছে, এই 25 কেজি চাউলে কিচ্ছু হয় না। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, সরকার বরাদ্দ কম দেয়ায় সবাইকে সহায়তা দেয়া সম্ভব হয়নি। তবে আগামীতে সংকট নিরসনে কাজ করছেন তারা। তো আমরা প্রতি বছরই চাই যে পরিপূর্ণভাবে আসুক, সেভাবে আমরা একটা আবেদন দেই, কিন্তু এটা আসলে নীতি নির্ধারণ মহলের ইস্যু, এটা আমার হাতে না। তো আমরা যেটাই করি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষেই করি। তো আশা করি এই সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষায় গত 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এই সময় প্রতি বছর বেকার হয়ে পড়ে বরগুনার লক্ষাধিক জেলে। সুজনা কোন, এখন বরগুনা। উৎপাদন খরচ বাড়াসহ নানা কারণে লোকসানে থাকার দাবি খুলনার ডিম উৎপাদনকারী খামারিদের। বলছেন একের পর এক খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে বিক্রেতাদের অভিযোগ, ডিমের দাম কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে থাকায় কমছে না দাম। রামিম চৌধুরীর প্রতিবেদন। গত কয়েক সপ্তাহ ধরে খুলনার বাজারগুলোতে অস্বাভাবিক হারে ওঠানামা করছে ডিমের দাম। পাইকারি পর্যায়ে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে প্রায় 11 টাকা থেকে 10 টাকা 50 পয়সা পর্যন্ত, যা খুচরা পর্যায়ে ক্রেতাদের কিনতে হয়েছে 12 টাকায়। তো একদম মনে করেন ব্যবসা মানে ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কর্পোরেট শাখাগুলো ইচ্ছা মতো প্রতিদিন রেট করতেছে। মনে করেন 100 ডিমে যদি 50 টাকা বাড়ে, আজকে বাড়লো, কালকে আবার যদি 100 কমে যায়, আমার এই মালটা কি করবে? আমার এই মালটা তখন তো কমে বিক্রি করতে পারবো না। যেহেতু মাছ, ইলিশ মাছ বন্ধ, মাছ পাওয়া যাচ্ছে না, খাই একটু ডিম হিসাবে যদি ডিমের দামে বাড়তি হয় তা আমরা আর কি খাবো? কালকে কিনলাম 11 টাকা, আজকে হচ্ছে 12 টাকা, এটা তো কোনো কথা না। পোলট্রি শিল্প মালিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী খুলনার ডুমুরিয়া, বটিয়াকাটা, রূপসা সহ বিভিন্ন এলাকায় বর্তমানে ছোট বড় প্রায় 1,500 ডিম উৎপাদনকারী খামার রয়েছে। গত কয়েক বছরে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে খামারিদের। খামার পরিচালনার জন্য সবথেকে বেশি খরচ হয় মুরগির খাবারের জন্য। সয়াবিন ও ভুট্টা
বেশি ব্যবহার করা হয় খামারে। বর্তমানে প্রতি কেজি সয়াবিন খামারিদের কিনতে হচ্ছে 64 থেকে 70 টাকায়, যা গত 2 সপ্তাহ আগেও পাওয়া গেছে 50 টাকা কেজি দরে। বছরখানেক আগে যে ভুট্টা মাত্র 18 থেকে 20 টাকা কেজি দরে পাওয়া যেত, তা এখন পৌঁছেছে 33 টাকা পর্যন্ত। এছাড়া ওষুধ ও শ্রমিকের খরচ তো বেড়েছেই। সে কারণেই উৎপাদন খরচের তুলনায় বছরের পর বছর কম মূল্যে বাজারে ডিম সরবরাহ করতে হচ্ছে প্রান্তিক পর্যায়ের খামারিদের। যে খাবার কিনতাম আমরা 40 টাকা 45 টাকা কেজি, সেই খাবার আজকে 65 টাকা 70 টাকা কেজি। তাহলে এই যে পার কেজিতে 25-30 টাকা বাড়ছে। ওষুধেরও সেম। এইবারে খাবার ম্যানুফ্যাকচারওয়ালা ওষুধ কোম্পানি এদেরকে বললে এরা দোহাই দেয় ডলার রেট, ইন্টারন্যাশনাল মার্কেট। প্রান্তিক পর্যায়ের মুরগি, ডিম ও মাংস উৎপাদনকারী খামারিদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এসব বড় বড় প্রতিষ্ঠান হাজার কোটি টাকা বিনিয়োগ করছে পোলট্রি শিল্পতে। ডিমের বাজারে কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্য কমাতে সরকারের কঠোর তদারকি প্রয়োজন বলে মনে করছেন সংগঠনের নেতারা। গভর্নমেন্ট যদি প্রকৃতভাবে বাছাই করে প্রকৃত খামারিকে স্বল্প মূল্যে যে আইএফএমের টাকা, কৃষি ভর্তুকির টাকা এইগুলো যাচাই করে যথাযথ জায়গায় দিতে পারত, তাহলে দেশের মানুষ উপকৃত হইতো। অত্যন্ত জোরালোভাবে সরকারিভাবে এটাকে শক্ত হাত দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে চাহিদা এবং উৎপাদনের সাথে প্রকৃত খামারি কারা তাদেরকে সুযোগ সৃষ্টি করা। খুলনার ডিম ও মাংস উৎপাদনকারী মুরগির খামারিরা দিনের পর দিন ভুগছেন নানা সমস্যায়। তাই সরকারি তদারকির পাশাপাশি প্রান্তিক পর্যায়ে এই শিল্পকে টিকিয়ে রাখতে বিনিয়োগ সহায়তা চান খামারিরা। রামিম চৌধুরী, এখন, খুলনা। চীনের সহায়তায় বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। শুরুতে সীমান্তবর্তী জাতিগত বাহিনীগুলোকে থামানোর চেষ্টা না করলেও বর্তমানে মিয়ানমারে বিশৃঙ্খলা বা যুদ্ধ কোনোটাই সমর্থন করছে না বেইজিং। চীন ছাড়াও মিয়ানমারে জান্তার পতন চায় না রাশিয়াও। বার্তা সংস্থা বিবিসির দাবি, জাতীয় নির্বাচনের মাধ্যমে মিয়ানমারের জান্তা সরকারের শক্তি এবং নিয়ন্ত্রণ দুটোই বাড়ানোর পক্ষে বেইজিং ও মস্কো। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। 2024-এ চীন সীমান্ত দিয়ে মিয়ানমারে যাওয়ার প্রধান বাণিজ্যিক রুটের অংশ কায়াকমে শহরের দখল নেয় দেশটির বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA। দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক বিশ্লেষক এই ঘটনাকে জান্তা সরকারের জন্য বড় ধাক্কা উল্লেখ করলেও 3 সপ্তাহের ব্যবধানে শহরটি পুনরুদ্ধার করে মিয়ানমারের সেনাবাহিনী। এর আগে 2023 সালের অক্টোবর মাসে শান রাজ্যে 3টি জাতিগত সশস্ত্র বাহিনীর জোট মিয়ানমারের সামরিক বাহিনীকে প্রায় কাবু করে ফেলেছিল। তবে 2023-এর শেষে জান্তা বাহিনীর ড্রোন ও বিমান হামলায় পাল্টে যায় পরিস্থিতি। বিশেষ করে সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ ও চীনা পণ্যে রপ্তানি নিষেধাজ্ঞার কারণে প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য ড্রোন বা ড্রোন তৈরির উপকরণ সংগ্রহ করা কঠিন হয়ে যায়। ফলে জান্তাদের উপযুক্ত জবাব দিতে পারেনি তারা। ন্যাশনাল লিবারেশন আর্মি একমাত্র জাতিগত বাহিনী নয় যারা পিছু হটেছে। গেল এপ্রিলে চীনের তীব্র চাপের মুখে লাসিও শহর ছেড়ে দেয় MNDAA। বেইজিং এর কাছে নথি স্বীকার করেছে শান বিদ্রোহী গোষ্ঠীর সজ্জিত বাহিনী UWSA। কার্যক্রম পরিচালনার জন্য সীমান্তে সক্রিয় এই গোষ্ঠীগুলোর নিয়মিত চীনে প্রবেশের প্রয়োজন হয়। এদের কয়েকজন নেতাকে আটক করে আর সীমান্ত বন্ধ রেখে এই গোষ্ঠীগুলোকে কোণঠাসা করেছে চীন। এই মুহূর্তে বেইজিং এর অবস্থান জান্তা সরকারের পক্ষে। তারা চায় নির্বাচনের মাধ্যমে মিয়ানমারের সেনা সরকার আরো বেশি কর্তৃত্ব স্থাপন করুক। জান্তা বিরোধী অবস্থান থেকে সরে চলতি বছর 2 বার জান্তা নেতা মিন অন হালাইং এর সঙ্গে বৈঠক করেছেন শি জিনপিং। গেল সেপ্টেম্বরে রাশিয়ার পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন জান্তা প্রধান। রাজনৈতিক সমর্থন ছাড়াও মিয়ানমারকে সামরিক প্রযুক্তি যেমন যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে আসছে রাশিয়া। চলতি বছরের ডিসেম্বরে মিয়ানমারে সাধারণ নির্বাচন আয়োজন করতে চায় জান্তা সরকার, যার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে দেশের ভেতরে ও বাইরে। এমনকি এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নেরও। বিবিসির প্রতিবেদনে দাবি করা হচ্ছে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বৈধতার প্রশ্নে আঞ্চলিক দেশগুলো ছাড়াও চীন ও রাশিয়ার সমর্থন চায় ক্ষমতাসীন জান্তা সরকার। বিবিসির প্রতিবেদন আরও ইঙ্গিত করে মস্কো বেইজিং এর কূটনীতিও যে জান্তা সরকারের পক্ষে, এর আলামত পাওয়া গেছে গেল কয়েক মাসের ঘটনা প্রবাহে। সতীর্থ কর্মকার, এখন, বিশ্ব। রাশিয়ার বড় 2টি তেল কোম্পানির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়বে বলে ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা। যদিও এই নিষেধাজ্ঞায় মস্কোর উপর তেমন কোনো প্রভাব পড়বে না বলেও মত তাদের, কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্তে ভুক্তভোগী হবে বিশ্বের জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা। নিষেধাজ্ঞার খেসারত দিতে হতে পারে খোদ যুক্তরাষ্ট্রকেও।
সতীর্থ কর্মকারের আরও একটি প্রতিবেদন। They're two big oil companies, and we hope that they won't be on for long. We hope that the war will be settled. ইউক্রেনে যুদ্ধবন্ধে পুতিনের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার রেশ কাটতে না কাটতেই রাশিয়ার বড় দুটি তেল কোম্পানি রসনেফট ও লুক অয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন নাখোশ মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সিদ্ধান্তের জেরে বিশ্ববাজারে তেলের দাম 1 লাফে বেড়েছে 4% বেশি। অন্যদিকে মস্কো থেকে তেল আমদানি বন্ধে নয়াদিল্লিকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। যদিও মার্কিন এই নিষেধাজ্ঞাকে অকার্যকর বলে দাবি করছে রুশ প্রেসিডেন্টের অফিস। পাশাপাশি যুদ্ধবন্ধে ইউক্রেনকে দেয়া শর্ত থেকে এক চুলো না নড়ার সিদ্ধান্ত মস্কোর। বিশ্বের মোট পরিশোধিত ও উত্তোলনকৃত তেলের 5% বেশি নিয়ন্ত্রণ করে রাশিয়ার ওই দুটি কোম্পানি। রাশিয়ার বাজেটের 1/4 আসে এই তেল ও গ্যাস থেকে। গেল বছরের তুলনায় চলতি বছর এই খাতে রাজস্ব আয় কমেছে 21%। কিন্তু এই আয় জ্বালানি রপ্তানির ওপর নির্ভর করে না। তেল গ্যাস উত্তোলন পরিশোধন বাবদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যে কর আদায় করা হয় সেটাই মস্কোর এই খাতে আয়ের প্রধান উৎস। তাই যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা নিয়ে রাশিয়ার দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন না বিশ্লেষকরা। বরং বিশ্লেষকদের দাবি, ট্রাম্পের এমন সিদ্ধান্তে সবার আগে পেট্রোলের দাম বাড়বে যুক্তরাষ্ট্রে। আর এমনটা হলে নিজ দেশে জনগণের আস্থা হারাবেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বে প্রতিদিন গড়ে 1.6 থেকে 1.7 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করে রাশিয়া। এখন মস্কোর ক্রেতারা যদি বিকল্প হিসেবে চীন থেকে তেল কেনা শুরু করে, সেটাও খুব একটা পছন্দ করবেন না ট্রাম্প। আর সরবরাহ পুনর্গঠনে যে সময় লাগবে তাতে বিশ্বজুড়ে তেলের ঘাটতি দেখা যাবে, আর অবশ্যম্ভাবীভাবে বাড়বে তেলের দাম। Как правило, это просто увеличиваются от подобных санкций издержки самой компании. Они вынуждены создавать целую цепочку посредников, как при продаже своей нефти, нефтепродуктов, так и для того, чтобы обратно деньги получить. বিশ্লেষকরা আরো বলছেন, নিষেধাজ্ঞার কারণে সংশ্লিষ্ট জ্বালানি প্রতিষ্ঠান থেকে তুলনামূলক কম কর পাবে মস্কো। তবে নিষেধাজ্ঞার কবলে পড়া রসনেফটের প্রধান শেয়ার হোল্ডার রুশ সরকার নিজেই। তাই বিশ্লেষকদের দাবি, এর জেরে কম লভ্যাংশ পেলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে নাটকীয় কোনো ক্ষতির মুখে পড়বে না রাষ্ট্র কিংবা কোম্পানি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার 80 বছর পূর্ণ করেছে জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যেই জাতিসংঘের সৃষ্টি হয়। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই বর্তমানে ক্রমবর্ধমান অস্থিতিশীল বৈশ্বিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সংস্থাটি, যেখানে দিন দিনই বাড়ছে মানবিক সংকট আর কূটনৈতিক ব্যর্থতা। বিস্তারিত দেখুন সঞ্জিদা ইসলাম তন্নির প্রতিবেদনে। 1945 সালের 26 জুন সারা বিশ্বের 50টি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সম্মেলনে মিলিত হয়ে একটি সনদ প্রণয়ন করেন। এই সনদের খসড়া তৈরি হয়েছিল 1944 সালের আগস্ট থেকে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের ডামবার্টন ওকসে। চীন, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের যৌথ আলোচনার ভিত্তিতে সনদটি কার্যকর হয় 1945 সালের 24 অক্টোবর। প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটি বৈশ্বিক সংঘাত প্রতিরোধ এবং অকার্যকর জাতিপুঞ্জের পরিবর্তে একটি কার্যকর সংস্থা গঠনের লক্ষ্যে দেশগুলো একত্রিত হয়ে জাতিসংঘ গঠন করেছিল। The United Nations was founded in 1945 by a number of states that came together after the end of the Second World War, and they wanted to ensure that the kind of atrocities that happened during the Second World War don't happen again. তবে সংস্থাটির প্রতিষ্ঠার পর থেকে বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক পরিবর্তন ঘটেছে। সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত জাতিসংঘ বর্তমানে ক্রমবর্ধমান অস্থিতিশীল বৈশ্বিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে দিন দিন বাড়ছে মানবিক সংকট ও কূটনৈতিক ব্যর্থতা। During the past 2 decades, the United Nations has faced new crises, new problems, but perhaps what it has faced that it has never faced before is a reluctance on the part of states to come together and resolve their conflicts either within the United Nations or through agreement. তৃতীয় বছরে গড়িয়েছে ইউক্রেন যুদ্ধ, যা জাতিসংঘ সনদের মূলনীতিকে ক্ষুণ্ণ করছে। রাশিয়ার অব্যাহত হামলায় ব্যাপক বেসামরিক প্রাণহানি ও বাস্তুচ্যুতি ঘটছে। সুদানের সামরিক প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সংঘাত বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর একটিতে পরিণত হয়েছে, যেখানে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে 7 অক্টোবর হামলার পর ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের জেরে গাজাও ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও দুর্ভিক্ষের মতো পরিস্থিতি
পরিস্থিতির মুখোমুখি হয়েছে। Russian invasion of Ukraine, the fact that the Security Council of the United Nations hasn't really been able to undertake anything in response to that. Similarly, people would mention the starvation in Gaza, starvation in Sudan. So a number of kind of situations where the United Nations, specifically the Security Council, I would say, has not been able to act in a way that it was envisaged. এছাড়া অর্থ সংকটের কারণে জাতিসংঘ বর্তমানে খরচ কমানো ও কার্যকারিতা বৃদ্ধির চাপে রয়েছে। 2025 সালের 8 অক্টোবর জাতিসংঘের সিনিয়র কর্মকর্তারা জানান, তহবিল ঘাটতির কারণে আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী 9টি অভিযানে শান্তিরক্ষীদের সংখ্যা 1/4 কমানো হবে। জাতিসংঘের সবচেয়ে বড় শান্তিরক্ষা তহবিলদাতা যুক্তরাষ্ট্র। মোট অর্থায়নের 26%-এরও বেশি তহবিল আসে দেশটি থেকে। দ্বিতীয় স্থানে রয়েছে চীন, যার অবদান প্রায় 24%। জাতিসংঘকে এই অর্থ প্রদান স্বেচ্ছামূলক নয়, বরং বাধ্যতামূলক। জাতিসংঘের এক কর্মকর্তা জানান, 2025 সালের 1 জুলাই নতুন অর্থবছর শুরু হওয়ার আগেই জাতিসংঘের কাছে যুক্তরাষ্ট্রের বকেয়া ছিল $1.5 বিলিয়ন, যা এখন দাঁড়িয়েছে প্রায় $2.8 বিলিয়ন, যার মধ্যে নতুন করে আরও $1.3 বিলিয়ন যুক্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র জাতিসংঘকে জানিয়েছে শিগগিরই $680 মিলিয়ন পরিশোধ করবে দেশটি। A number of countries have not paid their contributions, and in previous years, countries would step in and fill the gap. However, in the last 5-10 years, we are really talking about a budgetary crisis where big countries are refusing to pay their contributions for a number of different reasons. But what it has meant is that the United Nations, a number of institutions of the United Nations, is unable to perform its work, it's unable to plan, it's unable to be strategically present in discussions. And I want to underline that this has also been a strategy to make an institution that was considered big and important in the area of international relations to make it small and inefficient. বিশেষজ্ঞরা বলছে, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার উত্থান জাতিসংঘের কার্যক্রমকে প্রভাবিত করছে। কিছু সদস্য রাষ্ট্র সচেতনভাবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে অস্বীকার করছে এবং জাতিসংঘের প্রক্রিয়াকে দুর্বল করার চেষ্টা করছে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানাবো আর একবার। 2027 থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা, আগের শিক্ষানীতি চূড়ান্ত না করলে ব্যর্থতার শঙ্কা। গাজীপুরে কর্তৃপক্ষের নাকের ডগায় কাটা হচ্ছে শাল গাছ। 2 দশকে অসাধু চক্রের হাতে 14% বন উজাড়। প্রকৃতিতে শীতের নিমন্ত্রণ, শিশির ভেজা ঘাসে নতুন রূপে হেমন্তর সকাল, মাঠে পাকা ধানের সোনালি রং। এবং চীন ছাড়াও মিয়ানমারে জান্তার পতন চায় না রাশিয়া। সরকারের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর পক্ষে বেইজিং, মস্কো। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।